আজকের বিষয় হচ্ছে ইউনিট 1 এর শিক্ষাক্রমে মূল্যায়ন সম্পর্কে কি বলা হয়েছে। শিক্ষাক্রমে মূল্যায়ন সম্পর্কে কি বলা হয়েছে, এটা হচ্ছে আজকে আমাদের বিষয়। তাহলে মূল্যায়নের বিষয়ে শিক্ষানীতিতে কিছু বলা ছিল। মূল্যায়নটা অনেক ক্ষুদ্র বিষয়, তাহলে শিক্ষানীতি থেকে বের হয়ে এসে আমরা শিক্ষাক্রমের মধ্যে দেখতে পাচ্ছি মূল্যায়ন নিয়ে কথাবার্তা হচ্ছে, ঠিক আছে না? তাহলে মূল্যায়নটা আরেকটু ক্ষুদ্র বিষয়। এই জন্য আমরা শিক্ষানীতি থেকে বের হয়ে যখন শিক্ষাক্রম পড়তে শুরু করলাম, তখন দেখলাম যে শিক্ষাক্রমের মধ্যে মূল্যায়ন নিয়ে আলোচনা করা আছে। মূল্যায়ন মানে কি? বিভিন্ন সময় আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করি। এই শব্দটা দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে না। গঠনকালীন এবং সামষ্টিক। সামষ্টিকের ইংরেজি কি? সামেটিভ। সাম করা মানে কি? সাম করা মানে যোগ করা, তাই না? অর্থাৎ সামষ্টিক জি স্যার, মূল্যায়ন, অর্থাৎ একদম সম্মানিত। শেষে গিয়ে মূল্যায়নটা করা হয়। আপনাদের বিদ্যালয়ে যে, হ্যাঁ পিডিএফ তো আগেও দিয়েছি, কালকেও দিয়েছি, আজকেও দিব, অসুবিধা নেই, যেই দেবো। আপনাদের প্রতিষ্ঠানে দুই ধরনের মূল্যায়ন হয়, টের পান? শিক্ষার্থীদেরকে আপনারা দুই ধরনের মূল্যায়ন করেন, মানে আপনারা সজ্ঞানে জ্ঞাত সারে এই দুই ধরনের মূল্যায়ন করেন কিনা বাচ্চাদের? ক এবং খ হচ্ছে? আচ্ছা, হয়তোবা প্রতিনিয়ত আপনারা পরীক্ষা নিচ্ছেন, কিন্তু হয়তোবা জানা নেই যে কোনটা কেন কিভাবে কি জন্য নেওয়া হচ্ছে, সেটা হয়তোবা জানা নেই। কিন্তু আজকে আমরা এটার বৈজ্ঞানিক কারণটা আমরা জানবো। আর এটা আপনাদেরকে দেখিয়েছি। এই অবস্থাটা কি? খাবার ভালো হয় নাই? কিছু করার নেই এখন। আচ্ছা, বলছে খাবার ভালো হয় নাই, ফেরত দিচ্ছে, খাবার ফেরত দিচ্ছে, ভালো হয়নি। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ গার্ডিয়ানদেরকে ডেকে আপনারা বলছেন যে এই বাচ্চা খারাপ কেন, এই বাচ্চা খারাপ কেন, গার্ডিয়ান এসে বলবে, গার্ডিয়ান এসে বলার কথা, কিন্তু উল্টোটা আমরা গার্ডিয়ানকে ডেকে নাজেহাল করি। তাহলে হলো না কিছু। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আমরা যে ক্লাস টেস্ট নিয়েছি, বুঝতে পারছেন কিনা? ক্লাস টেস্ট নিয়েছি মানে শ্রেণী অভিক্ষা। টেস্টের বাংলা কি জানেন? পরীক্ষা না, অভিক্ষা। অভিক্ষা মানে ছোট, আর পরীক্ষা হলো বড়। আচ্ছা, অভিক্ষা নিয়ে আমরা ফিডব্যাক দিইনি, এবং অভিক্ষার রেকর্ড ঠিকভাবে আমরা বিশ্লেষণ করিনি। না করার কারণে একদম শেষ প্রান্তে গিয়ে দেখি যে ভুল জায়গায় চলে আসছে। বুঝতে পারছেন কিনা? এসে তখন যেরকম বার্তা ফেরত দিয়ে দিচ্ছি, ঠিক হয় না এটা? যে আচ্ছা, এখন কমিউনিকেশন শিখতে হবে, এটা আলাদা অধ্যায় আছে আমাদের। আচ্ছা, তাহলে হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভ। আমরা কি দেখতে পাচ্ছি? কখন, কখন, কেন এবং কিভাবে। কখন, কেন এবং কিভাবে। আচ্ছা, থ্রু আউট দি কোর্স, অর্থাৎ পুরো পুরো টার্ম জুড়ে, পুরো টার্ম জুড়ে এটা চলবে ফর্মেটিভ। ফর্ম করা শব্দের অর্থ কি? বাংলায় ফর্ম করা মানে কি? গঠন। আচ্ছা, তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে গাঠনিক, গঠনমূলক, গাঠনিক বলতে পারেন, ধারাবাহিক বলতে পারেন, কন্টিনিউয়াস। আচ্ছা, কোনটা ভালো মনে হয় আপনার কাছে? কোনটাও কি বেদরকারি আছে, অপ্রয়োজনীয় আছে? একটাও, একটাও অপ্রয়োজনীয় নাই। আচ্ছা, কথা হচ্ছে কোনটা কোন সময়ে করতে হবে, এবং ঠিক আছে, ওই যে আমরা বলেছিলাম যে সুষম খাবার, সুষম খাবার বা খাদ্য পিরামিডের মধ্যে পুরোটা কি বাদ যাওয়ার মতো, ব্যালেন্স করতে হবে আমাদের। ধারাবাহিক হচ্ছে নিরাময়মূলক। এটাকে কি বলে? নিরাময়মূলক, অর্থাৎ এটা দিয়ে নিরাময় করা হয়। আচ্ছা, এটা ধারাবাহিক মূল্যায়ন কি স্টুডেন্টের জন্য, শিক্ষার্থীর জন্য, নাকি শিক্ষকের জন্য? জি, কেন বলেন তো? জি জি, বলেন।
আচ্ছা, ধন্যবাদ। তাহলে হচ্ছে আপনাদের উত্তর সঠিক। ধারাবাহিক মূল্যায়ন একদিকে যেমন শিক্ষার্থীর জন্য, অপরদিকে শিক্ষকের কোনো পরিবর্তন করতে হবে কিনা, শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি পরিবর্তন করতে হবে কিনা, কোনো শিক্ষার্থীর শিখন ঘাটতি আছে কিনা, তাহলে কোনো কৌশল পরিবর্তন করতে হবে কিনা, কোনো শিক্ষার্থীর শিখন ঘাটতি হচ্ছে কিনা, এগুলো জানার উপায় বছর শেষে নাকি চলমান চলমান অবস্থায় জানতে হবে। এই জন্য এটা উভয়ের জন্যই শিখন শিখানো পদ্ধতি কৌশলের যথার্থতা দেখেছেন শেষ লাইনে, যথার্থতা, এইটা একটা মিসিং পয়েন্ট আমাদের জন্য। মানে আমাদের দেশের প্রচলিত স্কুলগুলোতে এটা অনেক অভাব আছে। শিক্ষক কখনো বলে না যে এটা কি তার পরিবর্তন করা লাগবে কিনা, নাকি যেভাবে পড়াচ্ছেন তিনি সেভাবেই পড়াচ্ছেন বছরের পর বছর। বুঝতে পারছেন কিনা? কোন মূল্যায়ন ভালো, কোনটাকে ভালো বলার, ভালো বা খারাপ বলার সুযোগ আছে? না, দুটোই ভালো, দুটোই ঠিক আছে। প্রয়োজন হচ্ছে কোনটা কখন কিভাবে আমরা, কখন কিভাবে কোথায় প্রয়োগ করতে হবে। এই পয়েন্টে এসে এখন একটু প্রেয়ার ব্রেক। প্রেয়ার ব্রেকের পরে আমরা দেখবো যে আবেগীয় ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নটা আমরা কিভাবে করব। এই কি লিখতে দিব না কাজ দিব, সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি নামাজের ব্রেকের পরে। তাহলে অনলাইনে যারা যুক্ত আছেন, এখন প্রেয়ার ব্রেক, প্রেয়ার ব্রেকের পরে আমরা আমরা কথা বলছিলাম যে আবেগীয় ক্ষেত্রের ধারাবাহিক মূল্যায়ন হয় কিনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা একটু পিছনে যাই, আমরা একটু পিছনে যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা মনে আছে আপনাদের? মনে আছে? এখানে এটা কিসের সঙ্গে জড়িত? এই ট্যাক্সোনমি আমরা কি কাজে ব্যবহার করি? এটার নাম কি? এই ডায়াগ্রামের নাম কি বলেন? আচ্ছা, এটা দিয়ে কি হয়? এই ট্যাক্সোনমি দিয়ে কি করতে হয়? মনে আছে কারো? মনে আছে কি না এটা কি করতে হয়? আচ্ছা, নিচ থেকে উপরে যেতে হয়। গুড, 50% কারেক্ট। বাকি 50% বলেন, কে বলতে পারবেন? এটার প্রয়োগ কোথায়, এটার প্রয়োগ কোথায়? জ্ঞান, দক্ষতা। আচ্ছা, ঠিক আছে। মানে এফেক্টিভ ডোমেইনের কাজ কি? আবেগ। আচ্ছা, তাহলে কোনো শিক্ষক যদি শিখন ফল, এই আবেগীয় শিখন ফল অনুযায়ী ক্লাস পরিচালনা করেন, অথবা বসেন, অথবা কোনো শিক্ষক যদি এমন কোনো শিখন ফল অর্জন করতে চান যেটা এই ডোমেইনের বা এই ক্ষেত্রের, বুঝতে পারছেন, এই ক্ষেত্রের কোনো শিখন ফল নিয়ে যদি শিক্ষক হাজির হন ক্লাসে, বাস্তবায়ন করেন এবং অর্জন করার চেষ্টা করেন, তাহলে তিনি কিভাবে মূল্যায়ন করবেন? তাহলে তিনি কিভাবে মূল্যায়ন করবেন? বুঝতে পেরেছেন? তাহলে আবেগের বিষয় বলে হয় না। বুঝতে পারছেন কিনা? যেমন ধরেন আপনি পরিবেশ নিয়ে ক্লাস নিলেন, এরপরে মূল্যায়ন করলেন যে পরিবেশ কাকে বলে, ভালো পরিবেশ কাকে বলে। ভালো পরিবেশ কাকে বলে কেউ যদি মৌখিক ভাবে উত্তর দেয়, তাহলে এটা কিন্তু জ্ঞানমূলক হয়ে গেল, তাই না? এখন আমরা কিভাবে বুঝবো যে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে সে এখন ভালো পরিবেশ বাছাই করতে পারে, অথবা ভালো পরিবেশ তার কাছে ভালো লাগছে? এটা কিভাবে বুঝবো? সেটাই হচ্ছে এখনকার আলোচনার বিষয়বস্তু। এখানে আছে। আচ্ছা, বুদ্ধিবৃত্তির ও মনোপেশির ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন। মনোপেশির ইংরেজি কি? এটার ইংরেজি কি? সাইকোমোটর, হ্যাঁ। আচ্ছা, মোটর সাইকেল মনে রাখলে হবে। আচ্ছা, আবেগীয় ক্ষেত্রের ধারাবাহিক মূল্যায়ন। আচ্ছা, মানে আবেগীয় ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন এবং এই দুইটাই হচ্ছে এই শিক্ষাক্রমের মধ্যে বলা আছে। আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে বলছে।
কত পার্সেন্ট নম্বর বরাদ্দ আছে মূল্যায়নের ক্ষেত্রে, কত পার্সেন্ট? আচ্ছা, এই 20% মানে 100 নম্বর, 100 নম্বরের মধ্যে 20 নম্বর, তাহলে 80 নম্বর হবে লিখিত, আর 20 নম্বর হবে ক্লাসের মধ্যে, যেটাকে বলা হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিক মূল্যায়নে 20 নম্বর বরাদ্দ। এটার ব্রেকডাউনটা আমরা দেখি। ব্রেকডাউন: শ্রেণীর কাজে 10, বাড়ির কাজ অনুসন্ধানমূলক কাজে 5। প্রশ্ন হচ্ছে শ্রেণীর কাজে 10, এটা আমরা কখন কিভাবে মূল্যায়ন করবো এবং রেকর্ড রাখবো কিভাবে? শ্রেণীর কাজ, শ্রেণীর কাজ মানে শ্রেণীতে যেগুলো করে সেটাই শ্রেণীর কাজ। আচ্ছা, রেকর্ড রাখতে হবে, শ্রেণীর কাজের রেকর্ড রাখতে হবে, বুঝতে পারছেন? রেকর্ড রাখা মানে কি? অর্থাৎ নম্বর সংরক্ষণ করা, র্যান্ডমলি নম্বর সংরক্ষণ করা। কিন্তু কতবার রাখবো আমরা? আমরা কতবার রাখবো? অর্থাৎ প্রতি সাময়িককে আমরা 3টি শ্রেণীর কাজের মূল্যায়ন ডিটেলস বলা আছে। আপাতত আমরা এতটুকু জানি যে শ্রেণীর কাজের রেকর্ড রাখতে হবে। যদি 3টা করে রেকর্ড রাখা হয়, তাহলে সকল স্টুডেন্টদের 3টা করে রেকর্ড রাখলেন, একটা হাজিরা খাতা মেনটেন করলেন, যেখানে তারিখ অনুযায়ী শ্রেণীর কাজের রেকর্ড রাখলেন, তবেই তো নাম্বার দেওয়া যাবে নিরপেক্ষ ভাবে, তাই না? রেকর্ড না রাখলে নাম্বার নম্বর দেওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে আন্দাজের উপর। থ্যাংক ইউ। বাড়ির কাজ, বাড়ির কাজে কত নম্বর? 5। বাড়ির কাজে 5। আচ্ছা, বাড়ির কাজ দেওয়ার ক্ষেত্রে কত মিনিট ব্যাপী বাড়ির কাজের, মানে বাড়িতে শিক্ষার্থীরা যে কাজ করবে সেই কাজের জন্য কতটুকু মানে অনুমান করে আপনি কাজ দিবেন, যে বাড়িতে জানে সে কত সময়ের মধ্যে শেষ করতে পারে? তারপরে কোন শ্রেণীর কোন বিষয়ের কিভাবে কাজ দিবেন আপনি এটা একটু পড়বেন। আচ্ছা, তাহলে বোঝা গেল যে বাড়ির কাজের মেয়াদটা কিরকম সময় হবে, তাই না? আচ্ছা, মুখস্থ করতে উৎসাহিত না করা। ঠিক আছে, মুখস্থ করতে উৎসাহিত না করা। আচ্ছা, মুখস্থ করলে অসুবিধা কি? যে সৃজনশীলতা কমে যায়। মুখস্থ করলে সৃজনশীলতা কমে যায়, অর্থাৎ মুখস্থ না করে বরং আমরা সেটাকে প্রসেস করে আস্তে আস্তে উত্তর দিকে যাব। আমাদের কগনিটিভ কগনিটিভ বা জ্ঞানমূলকের 6টি স্তর ছিল। মুখস্থ করা কোন স্তরের কাজ জানেন কিনা? নিচের স্তরের কাজ। মুখস্থ করাটা নিচের স্তরের কাজ, কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। অর্থাৎ নিছক মুখস্থ করতে না দিয়ে বরং তাদেরকে এমন কাজ দিতে হবে যেন আস্তে আস্তে আমরা উপরের দিকের শিখন ফলের দিকে যেতে পারি। একই ভাবে বাড়ির কাজের রেকর্ড রাখা যেতে পারে, যেমন 2টি কাজ, 2টি বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে বলা আছে। ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট। তাহলে ক্লাস টেস্টে কি হবে? ফেরত দিতে হবে। ক্লাস টেস্টের পরে উত্তরপত্র, উত্তরপত্র ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। রেকর্ড রাখতে হবে। এক ক্লাস পিরিয়ডের অতিরিক্ত সময় নেওয়া যাবে না। আপনাদের বিদ্যালয়ে ক্লাস টেস্টের সময় কি স্কুলের সকল ক্লাস বন্ধ থাকে? চলে? আচ্ছা, যার ক্লাস 10। আচ্ছা, তাহলে যথারীতি চলবে, অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে। তাহলে আমরা অভিক্ষা হচ্ছে টেস্ট, আর পরীক্ষা। আবেগের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে হবে? আবেগের ক্ষেত্রে শিখন ফল মূল্যায়নের আওতায় আনা হয়েছে, দেখেছেন? তার মানে 2012 সালের আগে এটা মূল্যায়নের আওতায় ছিল না। 2012 সালের আগে এটা মূল্যায়নের আওতায় ছিল না, এটা এবার আনা হয়েছে, 12 সালে এটা আনা হয়েছে। শিক্ষার্থীর ব্যক্তিগত আচরণ, সামাজিক মূল্যবোধ মূল্যায়ন করা হয়। জি, জি, জি।
কেন হয় না? হ্যাঁ, এটা কি ক্লাস টেস্টের কথা বলছেন? কেন, আমরা যে দেখলাম 20%, 20% যে নাম্বার দেখলাম সেটা কোথায় যাবে? আবার পরীক্ষা নেয় এমটি, এমটি পরীক্ষায় রুটিন দিয়ে এবং বিদ্যালয় বন্ধ করে, ক্লাস বন্ধ করে। আচ্ছা, অনেক স্কুল, আমি বলি ক্লাস বন্ধ করে, ক্লাস বন্ধ করে রুটিন দিয়ে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা নেয়। কি জন্য পরীক্ষা নেয়? কালেকশনের জন্য। আমরা এই লাইনটা পড়ি, এই বাক্যটা পড়েন, এই সবাই খেয়াল করেন। বিদ্যালয় শিক্ষার্থী শ্রেণীর কাজের পাশাপাশি প্রতিনিয়ত বহু কর্মকাণ্ডে, দৈনিক সমাবেশ, খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা সফর পরিদর্শন, জাতীয় দিবস উদযাপন, এগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থীর মেলামেশা, উঠা বসা, চিন্তা ভাবনা, এগুলো পর্যবেক্ষণ করা যায়। এবং ঘুরে ফিরে দেখা যাবে যে পাঠ্যপুস্তকে যে আবেগীয় সৃজনফল গুলো আছে সেগুলো এই জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত। বুঝতে পারছেন কিনা? যেমন শিক্ষার্থীরা বনায়নের প্রতি উদ্বুদ্ধ হবে, যদি এমন সৃজনফল থাকে বনায়নের প্রতি উদ্বুদ্ধ হবে, তাহলে বনায়ন কার্যক্রমে তাদেরকে ধাবিত করতে হবে যেন আপনি পর্যবেক্ষণ করতে পারেন তাদের আবেগীয় অবস্থা পরিবর্তন হয়েছে কিনা। শেষ? না, একটা আছে। তাহলে পরে যেহেতু আরেকটা ক্লাস আছে, আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যারা অনলাইনে আছেন, কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু একটু আমাদের ধারাবাহিক মূল্যায়ন থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের সামারি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দিয়েই শিক্ষাক্রমে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষাক্রমে ধারাবাহিক মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর যেমন সংশোধনের সুযোগ তৈরি হয়, শিক্ষকেরও কলা কৌশল প্রয়োগ করে দেখার সুযোগ তৈরি হয়। এটাই হচ্ছে আজকের মূল আলোচনার বিষয়। ধন্যবাদ সবাইকে।